এখন আবার ক্লার্কগুলোকে কোর্টে ফোন করে ক্রস চেক করলাম, ক্লার্কও বললো যে না, আপনাদের 8 তারিখে হিয়ারিং হচ্ছে না। তো 8 তারিখে হিয়ারিং হচ্ছে না শুনে নেওয়ার পরে আমি কলকাতায় ছিলাম, ভাবলাম যে স্যারের সাথে একটু দেখা করব, চেয়ারম্যানের সাথে। তো ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি দেখা করব ভেবেছিলাম। তো যাই হোক, তো হঠাৎ করে আমাকে রূপম আমাদের গ্রুপের ফোন করলো যে দাদা হিয়ারিং চলছে আর এই পার্থ সারথী বাবু রয়েছে। তখন ব্যাপারটা আমার কাছে একটুখানি শকিং মনে হলো। চট করে কোর্টে গেলাম, কোর্টে গিয়ে দেখলাম পার্থ সারথী বাবু রয়েছে। তো ওখানে জিজ্ঞেস করাতে ওনারা বললেন যে পার্থ সারথী বাবুর থার্সডেতে ফ্লাইট ছিল, ওনার ভোপাল যাওয়ার কথা ছিল একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য। তো সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাওয়ার কথা, কিন্তু ইন্ডিগোর ফ্লাইটের ইস্যু হওয়াতে উনি যেতে পারেননি। তো যখন উনি যেতে পারেননি থার্সডেতে, 8 তারিখে আমাদের যে হিয়ারিং ছিল, তাহলে তো আমাদের হিয়ারিং কজ লিস্ট অনুযায়ী হওয়ার কথা। তখন ওই কথাটা জিজ্ঞেস করাতে বলল এজি সাহেব নাকি সেদিন উপস্থিত থাকতে পারবেন না বলে আমাদের কজ লিস্টে দেওয়া হয়নি। সত্যি কথা বলতে আমি হাইকোর্টের ব্যাপারটাতে মানে খুব একটা বেশি কিছু জানতাম না। ইভেন আমি কোনোদিন হাইকোর্ট হয়তো যাইও নি, আমি ব্যাংকশাল কোর্টে 2-1 বার গেছিলাম এর আগে, আমাদের এই যা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে সেখানেই গেছি। তো হাইকোর্টের ব্যাপারটা এই লাস্ট 6 মাস ধরে ঘুরে ফিরে যেটুকুনি বুঝতে পারলাম, তাতে আমার মাথার উপর দিয়ে যায় ব্যাপারগুলো, যে ওখানে কখন কি হয় বলাটা বড় ডিফিকাল্ট, আর ওরা যেভাবে এক্সপ্লেন করে সেটাও বড় মুশকিল বোঝাটা। তো যাই হোক, সেদিন বললো যে এরকম ব্যাপার আপনাদের হচ্ছে না, এজি সাহেব আসছেন না। তো ভালো কথা। তো আমাকে ক্লার্ক বলল যে আপনি এক কাজ করুন, আপনাদের সাহেব যিনি রয়েছেন, সাহেব ইন দা সেন্স অ্যাডভোকেটকে দিয়ে আপনারা মেনশন করিয়ে দিন কেসটাকে। তো কেসটা মেনশন করালেই 1 দিন বা 2 দিন বাদে হিয়ারিং হয়ে যাবে। তখন আমি সাথে সাথে শুভ্রবাবুকে ফোন করলাম যে স্যার এরকম ব্যাপার, মেনশন করালে নাকি আমাদের এই 2 দিনের মধ্যে হিয়ারিং হয়ে যাবে। তখন শুভ্রবাবু বলল যে দেখুন, মেনশন করিয়ে লাভ হবে না, কারণ এই প্রত্যেকটা জাজ এই সার্কিট বেঞ্চে যেতে হয়, আমাদের শিলিগুড়ির যে সার্কিট বেঞ্চ রয়েছে ওখানে। তো এই পার্থ সারথী বাবু সার্কিট বেঞ্চে যাবেন, আর সার্কিট বেঞ্চ থেকে আসার পরে কিন্তু উইন্টার ভ্যাকেশন স্টার্ট হবে। তো আপনাদের ডিসেম্বরের মধ্যে মেনশন করিয়েও কিন্তু আপনাদের হিয়ারিংটা আলটিমেটলি হবে না, জানুয়ারিতেই হবে। তো উনি আমাকে বললেন যে দেখুন, সুশান্তরা তো মেনশন করাচ্ছে কালকে, তো ওরা যদি মেনশন করিয়ে দেয়, ওরা করালেও আমরা হিয়ারিং পেয়ে যাবো, আর আমরা করালে ওরা হিয়ারিং এর এটা কজ লিস্টে পেয়ে যাবে আলটিমেটলি। তো আপনারা দেখে নিন কালকেরটা। তারপরের দিন সকালবেলা গেলাম, দেখলাম যে না, ওনারা যা ব্যাপার, আপনারা ক্লিপে হয়তো সবাই দেখেছো তোমরা। আচ্ছা, আমি আবার আপনি বলছি, হ্যাঁ, আমি কিন্তু প্রথমেই শর্ত রেখেছিলাম এই গ্রুপে সবাইকে তুমি করেই বলবো। তো ওরা বলল যে এই এরকম ব্যাপার, কজ লিস্টে দেওয়া যাবে না এখন, জানুয়ারির প্রথম দিকে আমাদের হিয়ারিংটা হবে। তো আজকে আবার আমি ক্লার্ককে ফোন করলাম, তো ক্লার্ক আমাকে বলছে 2 তারিখে কোর্ট খুলছে, 2 তারিখে আপনাদের মেনশন করাতে হবে। 2 তারিখে যদি আপনারা মেনশন করান, তাহলে 3, 4, 5-এর মধ্যে একটা ডেট আপনারা পেয়ে যাবেন। তো এই হলো কোর্টের প্রসিডিওর যেটা রয়েছে। তো কোর্টের প্রসিডিওর আসতে এখনো আমাদের এই ডিসেম্বরের আজকে 12 তারিখ হলো, পাক্কা 18 থেকে 20 দিন আমাদের হাতে পড়ে রয়েছে। তো এই 18 বা 20 দিনটাকে আমরা নষ্ট না করে যদি কিছু কিছু অ্যাক্টিভিটি করতে পারি, যেমন আমরা আগে এসএসসি অফিস যাওয়া বা বিকাশ ভবন যাওয়া এসব কিছু করেছি, সেসব করার পরে আমি দেখেছি যে একটু হলেও ওখান থেকে কিছু ইনফো পাওয়া যায়। কিন্তু ইনফো দিয়ে আমাদের কাজ হচ্ছে না, আমাদের কাজ তো হচ্ছে 1241-এর কাউন্সিলিং করানোটা। তো এর আগে যখন সুশান্তরা বিকাশ ভবন অভিযান করলো, বলা হলো যে না, বিকাশ ভবন থেকে সিট দিয়ে দিলে আমরা কাউন্সিলিংটা করাতে পারবো। যখন আমি চেয়ারম্যান স্যারের সাথে দেখা করলাম, উনিও বললেন যে দেখুন, বিকাশ ভবন থেকে নাকি 800-900 ভ্যাকেন্সি আছে ওদের কাছে প্রিপেয়ার্ড। তো ভ্যাকেন্সি গুলো আমাদের দিলে আমরা কিন্তু নোটিশ দিয়ে দেবো। তো এখন ওরা বলটা ঠেলে দিচ্ছে বিকাশ ভবনের কাছে। আর যেদিনকে বিকাশ ভবন আন্দোলন করা হলো, বিকাশ ভবনে গেলাম আমি, সুশান্ত আর 3 জন আর রয়েছিল, এই কি যেন নাম, দুটো দিদি ছিল, আর একটা আরবির গ্রুপের একটা ছেলে ছিল, আমার নামগুলো ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো ওখানে কথা বলার পরে ভদ্রলোক বললেন যে আমরা কাল পরশুর মধ্যে ভ্যাকেন্সি গুলো এসএসসি অফিস পাঠিয়ে দেবো, তারপরে আপনাদের নোটিশ হয়ে যাবে। তো এখন সত্যি বৃহস্পতিবার। কথা, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই কথাগুলো আগেও বলেছি। তো ওরা বললো যে হ্যাঁ পাঠিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি কিছুই আসলো না। তো এখন আমাদের যেটা কর্তব্য বা আমার মনে হয় ব্যক্তিগতভাবে করা উচিত, যে ওখানে ধর্ণা বা অনশন এসব কিছু আমরা করতে চাইলে কিন্তু ওই এসএসসি অফিসটার বাইরে বা বিকাশ ভবনের বাইরে করা পসিবল না, কেন যে ওখান থেকে কোনো মতেই পারমিশনটা দেবে না। আর আমার যেটা ব্যক্তিগত মতামত, যে আমরা
জবাবদিহিটা কার কাছ থেকে নেব? আমরা জবাবদিহি নেব এসএসসির কাছে অবভিয়াসলি। কেন যে আমরা কন্টেম্পটাও করেছি চেয়ারম্যানের এগেনস্টে। আমরা সুশান্ত প্রথমে করেছিল, তারপরে আমি করেছি, তারপরে অনেকে কন্টেম্প্ট করেছে। প্রত্যেকটা কন্টেম্প্ট কিন্তু এগেনস্ট চেয়ারম্যান হয়েছে, তাই তো? তো আমার মনে হয় বিকাশ ভবন থেকে ওদের ভ্যাকেন্সি দিল না দিল তাতে আমাদের মাথা ব্যথা করে কাজ নেই। চেয়ারম্যান সাহেবের কাছে আমাদের প্রশ্ন করা উচিত যে আপনার এগেনস্টে আমরা কন্টেম্প্ট করেছি, আপনি মূলত আমাদের দায়ভার নিয়েছেন আমাদেরকে চাকরিটা দেওয়ার জন্য, তো এখন ভ্যাকেন্সিটা আপনি কিভাবে নিয়ে আসবেন সেটা আপনার দায়িত্ব। তো আমার মনে হয় আমাদের চেয়ারম্যান অফিসকে বা চেয়ারম্যানকে কেন্দ্র করে একটা আন্দোলন করা উচিত। কেন যে অনশন বা স্থায়ীভাবে কোথাও বসবো আমরা এসএসসি অফিসের বাইরে, যেখানে 144 ধারা জারি রয়েছে, সেটা কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পসিবল। আমি আজকেও সিপির সাথে কথা বলেছি, বিধাননগর ইস্ট থানায় কথা বলেছি, অনেকের সাথে কথা বলেছি, সবাই একটাই কথা বলছে, এসএসসি অফিসের বাইরে আপনাদের তাম্বু খাটিয়ে কেউ বসতে দেবে না। এটা কিন্তু খুব সত্যি কথা। এসএসসি অফিসে অনেক রকম কাজ হয়, সেটাকে মানে বাধা দিয়ে আমাদের বসতে দেবে এরকম আশা রাখাটা ভুল। তো আমরা করতে পারি কি, আমরা কোনো একটা পার্টিকুলার দিনে 24 তারিখের আগে, ডিসেম্বরের 24 থেকে মোস্ট প্রবাবলি আমাদের উইন্টার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে 5 বা 6 দিনের। তো 24 তারিখের আগে আমরা একটা ডেট ফিক্সড করে এসএসসি অফিসে একটা আন্দোলন আমরা করতে পারি। সেখানে আমরা মিডিয়া নিয়ে আর ক্রাউড ফুল করে আমরা ওখানে যদি যেতে পারি তাহলে একটা এফেক্ট পড়বে। যেমন লাস্ট যেটা আমরা করেছিলাম সেটা হয়তো বিকাশ ভবনে গেছিলাম, তাতেও কিন্তু বিশাল মিডিয়া কভারেজ ছিল। কিছু না হলেও আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে সাময়িকভাবে কোনো আন্দোলন যদিও খালি চোখে মনে হয় যে এটা বিফল গেল, কিন্তু তার দীর্ঘমেয়াদী এফেক্ট কিন্তু থেকেই যায়। আমরা খালি চোখে হয়তো দেখলাম সুশান্ত যে আন্দোলনটা ডেকেছে সেটা বিফল গেল, কিন্তু না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটা আন্দোলনের কোনো না কোনো ভাবে প্রভাব পড়ে। তো আমরা যদি 24 তারিখের আগে একটা আন্দোলন করতে পারি, নিশ্চয়ই কোনো গ্রুপ দলাদলি ভেদাভেদ ছাড়া, তাহলে একটা কাজের কাজ হতে পারে। তো সেটা 5 দিন 7 দিন ধরে স্থায়ীভাবে থাকাটা ব্যক্তিগতভাবে আমার দ্বারাও পসিবল না, বা গ্রুপে আর বাকি যারা রয়েছে বিশেষ করে মেয়েদের দ্বারা তো পসিবলই না। আর ওখানে আমাদের 5 দিন 7 দিন ধরে স্থায়ীভাবে বসতেও দেবে না। আমরা একদিন পুলিশের পারমিশন নিয়ে ওখানে গিয়ে আমরা আন্দোলন করব। যেদিন আমাদেরকে ওনারা কথা দেবেন যে হ্যাঁ, নুরুল্লাহ যেমন বলল যে আপনাদের 5 দিন পর করে দিচ্ছি, এক্স্যাক্ট 5 দিনের মাথায় আমরা কিন্তু রেডি থাকবো ওখানে আবার গিয়ে ধর্ণা দেওয়ার জন্য বা ওনার কাছ থেকে জবাবদিহি নেওয়ার জন্য। যে আপনারা যে একটা একটা করে মিথ্যে কথা বলছেন যে 5 তারিখ 5 দিন পরে দেবো, 10 দিন বাদে দেবো, এরকম করে করলে কিন্তু চলবে না। যেদিন উনি আমাদের ডেট দেবেন সেদিনই আমরা গিয়ে ওখানে আবার হাজির হয়ে যাব। তো এটা আমার একটা প্ল্যান। আর যা বাকি প্রশাসনিক বা পুলিশের পারমিশন নেওয়া এসব কিছু আমরা করে নিতে পারবো, প্রবলেম অ্যাজ সাচ কিছু হবে না। আসল যেটা প্রবলেম আমার কাছে সেটা হচ্ছে আমরা 1241-এর মধ্যে, আমার ক্যালকুলেশনটা একটু শুনবে। হ্যাঁ, এটা আমার ক্যালকুলেশন, অনেকদিন ধরে ঘোরাফেরা করে আমার যেটা মনে হয়েছে যে 1241-এর মধ্যে আমরা কেস করেছি মোস্ট প্রবাবলি 350 থেকে 400। আর 350 থেকে 400 ছেলে পিলের মধ্যে হয়তো 100 জন উইলিংলি কেস করেনি, আর 300 জন জানেই না। মোনালি গোপ বলে একজন রয়েছে, বা আরো আমি অনেককে চিনি যারা জানতোই না যে কোনো কন্টেম্প্ট কেস বলে কোনো একটা বস্তু রয়েছে যেটা মাথায় দেয় বা গায়ে দেয়, এটা ওরা জানতো না। তো বেচারি, ওদের দোষ নেই, ওদের কাছে আমরা পৌঁছতে পারিনি, বা আমরা হয়তো তাড়াহুড়াই হটকারিতাই কন্টেম্পটা করেছিলাম সুশান্ত করার পরে বলে হয়তো আমরা সবাইকে এক প্ল্যাটফর্মে হাজির করতে পারিনি। তো এই 1241-এর মধ্যে 350 বা 400 জন যদি কেস করে থাকি, বাকি 300 জন জানেই না কেসের ব্যাপারে, আর 100 জন উইলিংলি কেস করেনি, আমার মনে হয় কাউন্সিলিং এ 800 থেকে 900 জনের বেশি যাবে না। তো 800-900-র মধ্যেও এই যে 32,000-এর প্রাইমারির যেটা হলো, তাতে পরে কি হয়েছে, আমাদের গ্রুপ থেকে বেশ কিছু জন আমাকে ফোন করলো যে দাদা, আমরা তো প্রাইমারিতে সিকিউর হয়ে গেছি, এখন আমরা কেসটা কন্টিনিউ করব না। তো এটা খালি আমাদের গ্রুপের কন্ডিশন না, আমার মনে হয় 100, অন্তত 100 জন ছেলে পিলে আরো কিন্তু কাউন্সিলিং এ যাবে না। এখন যদি আমরা কোনো ক্রমে, কোর্ট থেকে কোনো বাধা নেই আমাদের কাউন্সিলিং এর, আমরা যদি কোনোভাবে চেয়ারম্যানকে বুঝিয়ে যে স্যার, চেয়ারম্যান কিন্তু আমাকে এর আগের দিন বলেছিলেন, এই এক্সাক্ট ক্যালকুলেশন উনি আমাকে বলেছিলেন যে দেখো রাসেল, 800 থেকে 900 যদি আমরা
পেয়ে যাই তাহলে কিন্তু অলমোস্ট 90% আমরা কাউন্সিলিং কমপ্লিট করে দিতে পারবো। তো বিকাশ ভবনের কাছে নাকি 800-900 সিট মজুদও রয়েছে, সেই সিটটা যদি দিয়ে দেয় আর ওয়ান টাইম 800-900 কাউন্সিলিং হয়ে যায়, তাহলে যেটা পড়ে থাকবে আমার মতো কিছু অভাগা বা সুশান্তর মতো কিছু অভাগা যারা আমরা একদম শেষের দিকে রয়েছি, পড়ে থাকলে তারাই পড়ে থাকবো, তো সেটা কোনো ম্যাটার না। সেটা যদি একটা এই 1241 একজনকে নিয়ে যদি গাড়িটা স্টার্ট হয় তাহলে আলটিমেটলি সবার হয়ে যাবে। তো আমরা যদি কোনো ক্রমে চেয়ারম্যানকে এটা বুঝিয়ে আশ্বস্ত করে করাতে পারি যে না 900-র মধ্যে হয়ে যাচ্ছে স্যার, 1241 দরকারই নেই, যদি কোনো ক্রমে 50-60টা দরকার পড়ে তাহলে আমরা 10 দিন 15 দিন বা 1 মাস বাদে আবার একটা কাউন্সিলিং করিয়ে সবাইকে অ্যাকোমোডেট করে দিতে পারবো। এই ব্যাপারটা চেয়ারম্যানকে বোঝাতে হবে। আর আমি শিওর, কেন যে চেয়ারম্যান আমাকে নিজেই কথাগুলো বলেছিলেন। আর লাস্ট যেদিন আমি গেলাম হিয়ারিং এ, সেদিন সুতানু পাত্র বাবু, যিনি এসএসসি লয়ার, ওনার সাথে পাক্কা 20 মিনিট ঘড়ি দেখে আমি কথা বলেছি। উনি আমাকে একটা কথা এগ্রি করেছেন আমার সাথে, যে ভাই এটা হচ্ছে প্যারেন্ট অর্ডার 14,052 জনের, 14,052 জনের প্যারেন্ট অর্ডার যেখানে রয়েছে, তাতে তোমাদেরকে ফেলে দিয়ে এই অর্ডারটা কিন্তু কমপ্লিট হতে পারে না। আমাকে হয়তো এখন যেটা বলতে চাইছি বা দুদিন আগে ছোট্ট করে বলেছিলাম, তাতে হয়তো অনেক ইন সার্ভিস দাদা দিদি আমাকে গাল দেবে যে এরকম করে তুমি বলছো, তুমি কোন হরিদাস পাল হ্যানা ত্যানা, যেটা আমাকে অডিও মেসেজে পাঠিয়েছে দু একজন। যদি সেটা আমি লিক আউট করবো না, ওটা চাকরিটা হয়ে যাওয়ার পরে করব, তাহলে বড় বড় নেতাগুলোর মুখোশ খুলে যাবে। আমাকে অনেক রকম থ্রেড দেওয়া থেকে শুরু করে মানে অনেক কিছু, এগুলো আমি বলছি না গুগল মিটে, যে অনেকেই শুনতে পাবে বলে, কিন্তু আমার কাছে সব প্রমাণ রয়েছে যেগুলো আমি হাইলাইট করব আমাদের চাকরিটা হয়ে যাওয়ার পরে। আমি এখন কোনো রকম বিতর্কমূলক কথা বলতে চাইছি না, যেটাতে কোনো রকম ভাবে আমাদের 1241-এর উপর বিন্দু মাত্র এফেক্ট ফেলুক। তো আমি সেরকম কিছু বলবো না। অনেক রকম কথা আমাকে বলেছে ফোন করে, আমি সব রেকর্ড করে রেখেছি, অডিও মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করে, সব আমার কাছে রেকর্ড আছে, কিন্তু আমি এই মুহূর্তে ওগুলোকে ফ্ল্যাশ করব না। কোনো ক্রমে 1241-এর উপর কোনো এফেক্ট পড়ুক সেটা আমি চাইছি না। তো সুতানু পাত্র যেটা আমাকে বললেন যে দেখুন আপনি, যাচ্ছে না। এবার শোনা যাচ্ছে? যাচ্ছে 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 বলো। হ্যাঁ হ্যাঁ, একটু ইন্টারনেট কানেকশন নিয়ে হয়েছিল। হ্যাঁ, তো এবার সুতানু বাবু আমাকে বলল যে ভাই 14,052 জন যেহেতু প্যারেন্ট অর্ডার, এই অর্ডারটার মধ্যে যদি কোনো একজন চাকরি না পাই, হ্যাঁ চাকরি যদি কেউ নিতে না চায়, কাউন্সিলিং এ না যেতে চায়, সেটা তার ব্যাপার, তাতে সরকার বা আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু কোনো একটা পার্টিকুলার ব্যক্তি যদি চাকরি নিতে চাই আর কাউন্সিলিং এ ওকে ডাকা না হয়, তাহলে কিন্তু এই পুরো প্যানেলটা প্রশ্ন চিহ্নের মুখে পড়বে। কারো গায়ে লাগলে লাগতে পারে, কিন্তু এটা খুব সত্যি কথা, 14,052 জনের একজনও যদি বাদ যায়, তাহলে কিন্তু এই পুরো প্যানেলটার অস্তিত্ব সংকটে পড়বে। এটা আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি আজকে। আর আমাদের 1241 আমরা চাই যে সবার চাকরি স্থায়িত্ব থাকুক, বজায় থাকুক, আমরা শান্তিতে সবাই চাকরি করি। কিন্তু কিছু কিছু ইন সার্ভিস দাদা দিদিদের কথা শুনে আমার ভীষণ কষ্ট পেয়েছি আমি, যে বলছে যে হ্যাঁ এই হলো না ওই হলো না, মানে মনে হচ্ছে মজা নিচ্ছে আমাদের চাকরিটা ডিলে হচ্ছে বলে। তো দাদা আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের 1241-এর যদি একটাও পড়ে যায় ফাঁদে, বা একটারও কাউন্সিলিং না হয়, তাহলে কিন্তু আপনাদের কপালে অশেষ দুঃখ আছে। আর এটা আমি কোনো রাগ করে বা কোনো প্রতিশোধের বশত বলছি না, এটা কিন্তু একদম টেকনিক্যাল কথা বা কোর্ট অফ ল এর কথা, যে 14,052 জনের প্যারেন্ট অর্ডার, এটার একটা যদি কেউ বাদ চলে যায় তাহলে আপনাদের কারো চাকরি থাকবে না, এটা আপনারা লিখে রাখুন। তো আমরা সেটা চাইবো না, কেন যে আমরাও এই প্যানেলের অন্তর্ভুক্ত। আমি 2 পেয়েছি, আপনি 10 পেয়েছেন, আপনি চাকরি পেয়ে গেছেন, আপনি মহান, আর আমি পড়ে গেছি ফাঁদে, তাই তো? তো এই ব্যাপারটা আপনাদের বলি, একটুখানি আমাদের জন্য প্রে করুন, যারা ইন সার্ভিস আমাদের পাশে থাকুন। যদি আপনারা এসব নিয়ে বালখিল্যের মতো আচরণ করেন বা এসব কথা বলতে থাকেন, তাতে কিন্তু আমাদের কিচ্ছু যায় আসবে না। আমরা 1 বছর ধরে ওয়েট করছি, আরো হয়তো 2 মাস ওয়েট করব, কিন্তু আপনাদের কপালে কিন্তু দুঃখ নেমে আসবে। সেটা কিন্তু আপনারাও চাইবেন না, আর আমরা তো কখনোই চাই না। আপনারা 1 বছর ধরে চাকরি পেয়ে গেছেন, আপনাদের ফ্যামিলি সাফার করবে, আমরা তো সাফার করছি, কিন্তু আপনাদের ফ্যামিলি, আপনাদের বাচ্চা, আপনাদের বউ, আপনাদের বাবা মা আমাদের বাড়িতে যেমন রয়েছে তেমনি আপনাদেরও রয়েছে। তো সেই ব্যাপারটা মাথায় রাখবেন, যে এই 1241-এর যদি কোনো প্রবলেম হয়, তাহলে আপনাদের প্রবলেম হতে বাধ্য, অটোমেটিক্যালি আপনারা প্রবলেমে চলে আসবেন। আর এটা আমার কথা না, এটা যে কোনো লয়ার, আপনাদের তো অনেক মানে বিজ্ঞ ব্যক্তি আপনাদের মধ্যে রয়েছেন, যে কোনো লয়ারের সাথে কনসাল্ট করবেন, এভিডেভিট মার্কা লয়ারের সাথেও যদি আপনারা ডিসকাস করেন, তাহলে আপনাদের ক্লিয়ারলি বলে দেবে যে প্যারেন্ট অর্ডারকে যদি পালন না করা হয়, তাহলে কিন্তু
পুরো অর্ডারটাই প্রশ্নের মুখে পড়বে। আরেকটা ব্যাপার বলি যে এই 14,052 জনের অর্ডারটা নিয়ে সুপ্রিম কোর্টে অনেকবার যাওয়া হয়েছে, সবকটা অর্ডার মানে এই এসএলপি খারিজ করে এই ডিভিশন বেঞ্চেই পাঠানো হয়েছে। তো আজকে আজকে বলি তোমাদের যে আমার নলেজে কোনো অর্ডার ডিভিশন বেঞ্চ থেকে হয়েছে, আর ওই অর্ডার যে ভদ্রলোক বা আমাদের জাজেস মাই লর্ড দিয়েছেন, ওই অর্ডার উনি আবার রিভার্স ব্যাক করছেন, সেটা কিন্তু পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না আমি দেখেছি। হ্যাঁ, এরা রাজ্য সরকার বা বিকাশ ভবন, এসএসসি সবাই মিলে আমাদের ব্যাপারটা ডিলে করাচ্ছে, কিন্তু আমি এখনো 1,000 না 1,00,000% নিশ্চিত যে আমাদের চাকরি দিতে বাধ্য। খালি আমাদের এই যে ফাইটটা আমরা যেটা করছি সেটা সবাই মিলে করতে হবে। আমি যে অল ওয়েটিং গ্রুপের অ্যাডমিন ছিলাম আগে, ফাউন্ডার মেম্বার বলতে পারেন, আমরা কয়েকজন মিলে করেছিলাম, তো সেই ফাউন্ডার মেম্বার আমি ছিলাম। ওখান থেকে আমি বেরিয়ে এসেছি, অনেক রকম প্রবলেম ছিল, এত কিছু আমি ঘাটাবো না। তো ওখানে আমি শুনলাম আজকে আমাকে একজন মেসেজ করে বলছে যে দাদা ওরা হাল ছেড়ে দিয়েছে ভগবানের উপর। তো আমি যে ধর্ম থেকে বিলং করি, ইসলাম ধর্ম, বা আমাদের কোনো হিন্দু ভাই বা খ্রিস্টান ভাই আমাদের এই গ্রুপে থাকে, আমাদের সব ধর্মেই বলা হয়েছে যে বৎস আপনারা বা তোমরা কর্ম করো, ফল আমি দেব। তো হিন্দু ধর্মেও বলা হয় যে কর্ম করো, ফলের চিন্তা করো না। তো আমি ভাই সেই কর্মে বিশ্বাসী, আমি কর্ম করব, ফল অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে। যেখানে আমার ডিভিশন বেঞ্চের অর্ডার রয়েছে আর ডিভিশন বেঞ্চের অর্ডারকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে, সেখানে আমার জবটা কেউ খেয়ে নেবে এত বড় ক্ষমতা কারো নেই। এবার একটা কথা বলি, দেখো এখন ভোটের সময় আছে, এখন আমাদের ট্রাই করা উচিত যে পলিটিক্যাল যে পাওয়ার গুলো রয়েছে তাদের সাথে কমিউনিকেট করে, যেহেতু কোর্টের অর্ডার রয়েছে, কোর্ট আমাদেরকে চাকরি দিতে বারণ করেনি, এসএসসি যদি চাই কালকে ওরা আমাদের চাকরি দিয়েই দিতে পারে, কোর্টের তরফ থেকে কোনো বাধা নেই। তো আমরা এখানে যদি কারো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে, আমি একটা সামান্য গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমার বিশাল কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তারপরেও আমি কিছু কিছু ট্রাই করেছি। যা ট্রাই করেছি সেই ফলগুলো যখন আসবে তখনই আমি বলবো যে হ্যাঁ আমি এটা করেছি। আগাম আমি বলে দেব। আমার একটা দাদা বলেছিল যখন আমি অল ওয়েটিং গ্রুপে ছিলাম, তখন বলেছিল যে রাসেল এই কয়েকদিনের মধ্যে ব্রাত্য বাবুর অ্যাপয়েন্টমেন্ট করে দেবো। তা আমি ওনাকে বলেছিলাম যে দাদা এটা গায়ের মোড়ল নাকি যে আপনি আজকে বললেন আর কালকে অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে ব্রাত্য বাবুর? তো গ্রামের মোড়লকেও তো পাওয়া যায় না চট করে, তো আপনি ব্রাত্য বাবুর অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন? যাকে 6 মাস আগে বলেছিল কথাটা, এখনো অ্যাপয়েন্টমেন্টটা পাইনি। আর কে বলেছিল সেটা আমাদের এখানে যদি কেউ অ্যাডমিন থাকে সেই গ্রুপের, সে জানবে। তো যাকে সেটা হয়ে গেছে, যা হওয়ার। এখন আমাদের করতে হবে কি, যার যেরকম, এখানে অনেক মেয়ে আছে আমি জানি যাদের হাজবেন্ড বেশ ভালো পোস্টে রয়েছে। তো দিদি বোন তোমাদের রিকোয়েস্ট করি, তোমাদের হাজবেন্ড গুলোকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে বলো যে একটু পলিটিক্যাল সোর্স ইউজ করে শিক্ষামন্ত্রী পর্যন্ত যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা খুব এফেক্টিভ হবে। আর আমি আমার দিক থেকে যেটুকুনি করার আমি করব। এখন কথা হলো টুইসডে, আগামী টুইসডে আমি 4 জন প্রতিনিধিকে পাঠাচ্ছি সিপির কাছে একটা পারমিশনের জন্য, এসএসসি অভিযান করার জন্য। আমি বিকাশ ভবন তখন চিনি না, বিকাশ ভবনের কাছ থেকে আমার কোনো পাওনা দাবি দেওয়া নেই। আমার দাবি দেওয়া আছে চেয়ারম্যানের কাছে, যার এগেন্স্ট আমি কন্টেম্প্ট করেছি। আমার নামের ওখানে লেখা আছে কজ লিস্টে, এই কি বলে জানো, সিদ্ধার্থ মজুমদার ভার্সেস এমডি মাহিবুর ইসলাম অ্যান্ড আদার্স। তা আমি সিদ্ধার্থ মজুমদারের এগেন্স্টে লড়ছি। আমি সিদ্ধার্থ মজুমদারকে চিনি, বাকি বিকাশ ভবন টিকাশ ভবনকে ভাই আমি চিনি না। আমার সোজা কথা হলো সিদ্ধার্থ বাবুর কাছে আমরা যাব, উনি কি বলছেন আমাদেরকে আমি সেই কথা নিরিখে চলবো। বিকাশ ভবনে গেলাম, ওই ঘরে গেলাম, ওই ঘরে গেলাম, বড় বড় সোফা, এই বসতে দাও, এই করো ওই করো, আলটিমেটলি নিট ফল জিরো। আমি বিকাশ ভবন টিকাশ ভবন চিনি না। তারপরেও আমি বলছি যদি কালকে সুশান্ত বা আর এই জিৎ দা আমাদের লিডার রয়েছেন, ওনারা যদি বলেন যে না ভাই আবার বিকাশ ভবন চলো, আমি যাব। কিন্তু আমি ব্যক্তিগত উদ্যোগে এসএসসি ছাড়া কোথাও যাব না, এটা আমার শেষ কথা। আমি এসএসসি অফিস যাব, চেয়ারম্যান স্যারের থেকে ক্লিয়ারিফিকেশন নেব যে উনি কি বলতে চাইছেন। তো মঙ্গলবার দিন আমি 4 জন প্রতিনিধিকে পাঠাচ্ছি, পাঠিয়ে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নেব চেয়ারম্যান স্যারের, যেটা আমরা একটা মোটামুটি আন্দোলনের মতো করে যাব, যেটাতে মিডিয়া ইনভলভ থাকবে। সবাই মিলে গিয়ে ওনার কাছ থেকে আমরা বক্তব্য নেব। উনি যদি 5 দিন কথা বলেন, ওনাকে আমরা তখনই বলে আসবো আমরা 5 দিনের মাথাতে আবার আপনার কাছ থেকে আসবো শুনতে যে 5 দিন আগে আপনি যে কথাটা বলেছিলেন সেই কথাটা আপনি পালন করছেন কিনা সেটা জানার জন্য আমরা 5 দিন আগে যে কজন এসেছিলাম, যদি 10 জন এসে থাকি 5 দিন পর 11 জন আসবো, এই কথাটাকে ওনাকে আমি বলে আসবো। ব্যাস এই হচ্ছে আমার রোডম্যাপ। এবারে একটা কথা আমি শেষমেশ বলে দিই, অনেক টাইম নষ্ট করে দিলাম।
এই যে আমরা 10 জন 20 জন 50 জন 100 জন, ভারতবর্ষের ইতিহাসে বা যে কোনো গণতান্ত্রিক দেশে সংখ্যাটাই সবকিছু নির্ধারণ করে। আমরা যত বেশি লোক ওখানে হাজির হতে পারবো তত বেশি কিন্তু আমাদের অ্যাক্টিভিটিটা এফেক্টিভ হবে। এবার পরের উপর ভর করে তো অনেকদিন চললাম, দেখলাম যে কাজ হচ্ছে না। এবার তোমাদের রিকোয়েস্ট করব না, আমি তোমাদেরকে বলবো যদি চাকরি পাওয়ার সত্যি সত্যি ইচ্ছা থাকে কোর্টের লড়াই কোর্টে চলবে, ওটা তো আমরা করবোই, ওটাতে কোনো বাধা নেই। বাকি এসএসসি কে প্রেসার দেওয়ার জন্য আমরা যত বেশি লোক এসএসসি অফিসের সামনে জমায়েত করতে পারবো তত বেশি মিডিয়া আমাদের কভারেজ দেবে, তত বেশি লোক জানাজানি হবে, আর তত বেশি চাকরিটা আমাদের দ্রুত হওয়ার সম্ভাবনাটা বাড়বে। ব্যাস এইটুকুনি বলবো। আর বাকি যারা রয়েছে যেমন নেতা সুশান্ত ভাই আমাদের, আমি সুশান্তকে একটা জিনিস নিয়ে বলি বারবার, অনেককে বলেছি, আমি ভিডিও করে বলেছি যে সুশান্তকে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না, কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না। সুশান্ত কাজ করেছে অনেকদিন, আমি কাজের নিরিখে লোককে বিচার করি। সুশান্ত যখন ভালো কাজ করবে আমি প্রশংসাও করেছি, তোমরা দেখে থাকবে যে আমি সুশান্ত যখন টাকা তুলছিল আমি আমাদের গ্রুপে বলেছিলাম যে টাকা দাও, এখন টাকা দেওয়াটা ভীষণ দরকার। সুশান্ত লয়ার যেদিন প্রেজেন্ট থাকলো না, ভাইটাল যেদিন ছিল লাস্ট জাজমেন্ট, সেদিন আমি সুশান্তর সমালোচনা করেছিলাম। তো আমি মানুষকে কাজের নিরিখে বিচার করি, আমি মানুষকে ফালতু ফালতু ব্লেম দেবো না। যেদিন সুশান্ত এর আগের দিন বলেছিল বেচারি যে হ্যাঁ আমাদের হিয়ারিং হবে না, কিন্তু অনেকে দেখলো যে এই পার্থসারথী বাবু উপস্থিত আছে, তখন অনেকে গালিগালাজ দিতে লাগলো। তখনই আমি বললাম যে না, সুশান্তর কোনো দোষ নেই, পার্থসারথী বাবুর সত্যি সত্যি থাকার কথা ছিল না। তো ফ্লাইটের প্রবলেমের জন্য পার্থসারথী বাবু থেকেছেন, তো সুশান্তর ভাই সেদিন কিছু করার ছিল না। এমনি এমনি সুশান্তকে গাল দিয়ে কোনো লাভ নেই, ও কাজ করেছে, কাজ করছে। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারি না, ছেলেটাকে আমি নিজে উইলিংলি এতবার ফোন করি কিন্তু ও রেসপন্স করে না। আরে ভাই, আমি তোমার দুশ্মন থোড়াই। তুমি ওবিসি বি জিওগ্রাফি সেকেন্ড লাস্ট ওয়েটিং, আমি ওবিসি এ জিওগ্রাফি লাস্ট ওয়েটিং। এই 1241-এর মধ্যে 700-800 ছেলে পিলে পড়ে আছি যারা চাকরি নেব, এর মধ্যেও যদি ইগো নিয়ে পড়ে থাকো তাহলে কাজটা হবে কি করে? আমি ক্লিয়ারলি ওপেন লেটার লিখলাম এর আগে সুশান্তকে, ভাই তুমি লিড করো। তুমি তো আমাকে ডাকলে না, তারপরেও তো আমি 100-150 জন ছেলে পিলে নিয়ে হাজির হয়ে গেলাম। আমার যদি ইগো থাকতো তো আমি তো বারণ করতাম যে ভাই যেও না। এখন ইগো নিয়ে করবেটা কি? আমি বুঝি না ছেলেটা কি চাই। এই ছেলেটা যদি ওখানে উপস্থিত থাকে, ছেলেটা অনেক দিন ধরে কলকাতায় আছে, ছেলেটা আমার থেকে অনেক বেশি জানে, তো ওই ছেলেটা থাকলে আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ। এবার যারা মঞ্চের যদি 2-4-5 জন কোনো ভাই দাদা এখানে থাকো, তারা সুশান্তকে বলো, যদি আমাকে বলতে বলো আমি আবার একটু বাদে গুগল মিট কমপ্লিট হওয়ার পরে সুশান্তকে ফোন করব। সবাই মিলে চলো না, প্রত্যেকবার ডিসেম্বরে যদি 2-3 বার যেতে পারি তো সুশান্তকে ইনভলভ করো, আমরা সবাই ইনভলভ হয়ে যাব। সুশান্ত লিড করতে চাইলে, আমি তো বারবার বলেছি ভাই তুমি লিড করো, আমি পেছনে থাকবো। এরপরে আমি কি করতে পারি বলো তো? আমি বুঝতে পারি না ছেলেটা চাইছেটা কি, চাকরি চাইছে না নেতা হতে চাইছে? আরে ভাই, নেতা তো তুই হয়েই গেছিস অলরেডি, চাকরিটা নিয়ে নেওয়ার পরে তোকে শিক্ষা সেলের আমরা হেড করে দেব। পাগল। তো যাই হোক, তোমরা সুশান্তকে বলো যে হ্যাঁ এরকম করে রাসেল বলেছিল, আর আমি ফোন করব সুশান্তকে। আর মঞ্চ থেকে আমার কাছে ফোন এসেছিল 4:30 বা 4:35 নাগাদ, আমাকে বলেছে ওরা, বলে আমি সুশান্তর উপর অনেকটা টাইম এখানে নষ্ট করলাম এই কথাগুলো বলার জন্য। তো ব্যাস আমার হয়ে গেছে। আমি চাইবো যে আমরা যে ডেটটা ফিক্স করব, সুশান্তরা যেমন 1 দিন বা 2 দিন আগে বলেছিল, সেইভাবে নর্থ দাদা, বেঙ্গল থেকে ছেলে মেয়ে যেতে পারে না। দাঁড়াও প্রিয়শ্রী, আমি একটু ইন্টারাপ্ট করি। বলো। অলমোস্ট 100 এক্সিট, আর হ্যাঁ নিতে পারছি না। আমি কি নিতে গ্রুপে মেসেজ করে দেবো? হ্যাঁ গ্রুপে মেসেজ করে দাও। ওকে। তো আমি আমি যেমন সুশান্তরা করেছিল, আমি সেদিনও সুশান্তদের বলেছিলাম যে দেখো ভাই, নর্থ বেঙ্গল থেকে 1 দিন বা 2 দিনের নোটিশে যাওয়া পসিবল না। সেবারে অনেকজন যেতে রাজি ছিল কিন্তু যেতে পারেনি এই টিকিটের জন্য। আমাদের নর্থ থেকে টিকিট পাওয়া বড় ডিফিকাল্ট, যারা নর্থ বেঙ্গলের রয়েছে এখানে তারা জানে। তো যাই হোক, আমি অন্তত 5 দিন আগে বলে দেব যে হ্যাঁ আমরা কলকাতা অমুক ডেটে যাচ্ছি। তাহলে অনেকের টিকিট কাটা ইজি হবে। আর টিকিট নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয়, মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের দায়িত্ব নেব না, মেয়েরা যদি কোনো প্রবলেম ফেস করে টিকিট নিয়ে, তাহলে আমাকে পার্সোনালি ফোন করবে, আমি কিছু এমপি কোটা থেকে টিকিটের ব্যবস্থা করে দিতে পারবো। হ্যাঁ, তো এইটুকুনি আমি বললাম। বাকি সবাই মিলে আমরা প্রচার করব। মঙ্গলবার দিন আমরা পাঠাবো, যেদিন আমাদের ডেট দেবে তার 7 দিন আগে আমরা কিন্তু বলে দেব যে আমরা ওই পার্টিকুলার ডেটে এসএসসি অভিযান করছি, কোনো রকম ভায়োলেন্ট ছাড়া। হ্যাঁ, আমরা গান্ধীবাদী লোক, আমরা গান্ধীর দেশের লোক, আমরা শান্তিপ্রিয় ভাবে যেমনটা লাস্ট করেছিলাম তেমনি ভাবে আমরা করব।
তো এই হচ্ছে আমার বক্তব্য, সবাই মিলে একসাথে এক প্ল্যাটফর্মে আসো, আদারওয়াইজ এই কাজটা করা বড় ডিফিকাল্ট হয়ে যাবে। আর আমি আবারও বলছি, আমার নেতা হওয়ার কোনো ইচ্ছা নেই, আমি অলরেডি নেতা, আমি আমার এলাকার নেতা, ছোট্ট পরিসরের মধ্যে হলে আমি নেতা, আমি ওই এসএসসি অফিসে গিয়ে নেতা হওয়ার আমার কোনো ইচ্ছে নেই, ওটা সুশান্ত করবে, আমি সুশান্তর পাশে থাকবো, পেছনে থাকবো, সুশান্ত যেখানে থাকতে বলবে আমি থাকবো। তো তোমরা সবাই একবার করে যারা মঞ্চে রয়েছে সুশান্তকে বলো যে যত তাড়াতাড়ি হোক ইমিডিয়েটলি একটা আন্দোলনের ব্যবস্থা করো এসএসসি অফিসকে কেন্দ্র করে, বিকাশ ভবনে গিয়ে লাভ হবে না। আর যদি সুশান্তরা বিকাশ ভবনে আন্দোলন করে তাও আমি যাব, আর আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি এসএসসি অফিসটাকে টার্গেট করে এগোবো। এতে আমি সুশান্তকে মনে প্রাণে পাশে চাইবো, যেমনটা আগেও চেয়েছিলাম। আর তোমরা যারা রয়েছো ভাই প্লিজ এবার মাঠে নামো, ঘরে থেকে আর কিন্তু চাকরিটা মানে হওয়াটা বড় ডিফিকাল্ট, অনেক দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ভোটে একজন বললো যে ভোট পার হয়ে গেলে চাকরি হবে না, ভোট পার হয়ে গেলেও চাকরি হবে, কিন্তু যত ডিলে হচ্ছে আমরা তো সাফার করছি, আমরা তো মেন্টালি ডিপ্রেশনে চলে যাচ্ছি। তো এত লেট করব, একই প্যানেলের 1 বছর চাকরি করা হয়ে গেল, বসে বসে ডায়লগ বাজি করছে আর আমরা এখানে বসে বসে কান্নাকাটি করছি, সেটা হতে পারে না। তো ওই দাদা দিদিদের উদ্দেশ্যে আবারও বলছি, কোনো থ্রেট করছি না, কোনো ভয় দেখাচ্ছি না, টেকনিক্যাল কথা বলছি। দাদা আমাদের 1241-এর একটা পড়ে থাকলে আপনাদের পুরো প্যানেলটা ধ্বংস হবে, ঠিক আছে? সবাই আবার মাঠে নামতে হবে, বলে আমাদেরকে সাপোর্ট করুন। আমরা যদি না পেরোতে পারি তাহলে আপনারা 1 বছর বাদে কেন, যেমন দেখলেন 9, 10, 11, 12 5-6 বছর পরও বেরিয়ে এলো, আপনারাও তেমনি ভাবে বেরিয়ে আসবেন, কেমন? তো ব্যাস এইটুকুনি বলার। এবার যদি কারো কোনো কোশ্চেন করার থাকে তাহলে কোশ্চেন করতে পারো, 2-4টে আমি আনসার দিতে পারবো, ব্যাস তারপরে গুগল মিটটা কনক্লুড করব। কেন যে আমরা বেসিক্যালি আজকে এই কথাগুলো বলার জন্য এসেছিলাম যে আমরা এসএসসি অভিযান করব, এসএসসি অফিস অভিযান করে চেয়ারম্যানের স্যারের কাছ থেকে আমরা দাবি দেব, উনি যেভাবে খুশি সিট অ্যারেঞ্জ করবেন। আমরা কন্টেম্প করেছি চেয়ারম্যান স্যারের এগেন্সে, এবার চেয়ারম্যান স্যার কিভাবে সিট জোগাড় করে ওনার সেটা মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা না। হ্যাঁ, এবার কেউ হ্যান্ড রেজ করে থাকলে কোশ্চিন করতে পারো ভাই। কারো কিছু জিজ্ঞেস করার থাকলে বা সাজেশন দেওয়ার থাকলে বলতে পারো, হ্যাঁ? কেউ